ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। বিভাগ কতে আছে সঠিক একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের আয়তে হবে যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। 2 বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন। 3 একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হচ্ছেন সাঁ-সিমো। 4 স্পেনের সংসদকে বলা হয় কর্টেস। 5 জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুমন্ড। 6 ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থটির রচয়িতা হলেন হবসন। 7 ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয় মেটারনিখকে। 8 এটা হিটলার হবে। হিটলার কোন বাহিনীর প্রধান ছিলেন? গেস্টাপো বাহিনীর প্রধান ছিলেন। বিভাগ খতে আসি। 2 এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। আইতে বলেছে জোসেফ ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন? 1832। 2 বলেছে ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। 3 বলেছে কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? ব্রেস্ট লিটোভস্কের সন্ধির দ্বারা। বিতে ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। আইতে বলেছে জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত। ভুল। 2 এটা ফেব্রুয়ারি বিপ্লবের ফলে হবে। 2 বলেছে 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেন রি-ইনসিওরেন্স সন্ধি। ঠিক। 3 কাউন্ট ক্যামিলো বেনিসো ডি ক্যাভুর ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। ঠিক। সিতে আছে বিবৃতি আর ব্যাখ্যা। বিবৃতি আইতে বলেছে ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। ব্যাখ্যা 3 এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসাপরায়ণ মনোভাব। 2 বলেছে বিবৃতি বলেছে লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। ব্যাখ্যা 2 অর্থনৈতিক আর রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। বিভাগ গতে আসি। 3 আইতে বলেছে ওয়েল্ট পলিটিক নীতি কাকে বলে? এই যে ওয়েল্ট পলিটিক নীতি কি? বিশ্ব রাজনীতিতে জার্মানির প্রাধান্য স্থাপনই হলো ওয়েল্ট পলিটিক নীতি। জার্মান শাসক কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্ব রাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ আর হস্তক্ষেপ করার পক্ষপাতী ছিলেন। এই কারণে তিনি সামরিক আর নৌশক্তি বৃদ্ধি, উপনিবেশ দখল প্রভৃতির মাধ্যমে জার্মানির শক্তি বৃদ্ধির উদ্যোগ নেন। কাইজার দ্বিতীয় উইলিয়ামের এই সক্রিয় নীতি ওয়েল্ট পলিটিক বা বিশ্ব রাজনীতি নামে পরিচিত। 2 বলেছে ওপেন ডোর পলিসি কি? ওপেন ডোর পলিসির বাংলা হচ্ছে উন্মুক্ততার নীতি। তাহলে ওপেন ডোর পলিসি যা উন্মুক্ততার নীতি তাই। চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্ততার নীতি ঘোষণা করেন। এর দ্বারা চীনের অখণ্ডতা রক্ষা এবং চীন ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিক গোষ্ঠীকে অবাধে বাণিজ্য করার অধিকার প্রদানের কথা বলা হয়। প্রকৃতপক্ষে চীন দেশে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখাই ছিল মুক্ততার নীতি ঘোষণার প্রধান উদ্দেশ্য। পণ্ডিত জওহরলাল নেহেরু এই নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন। 3 বলেছে হুভার মোরাটোরিয়াম কি? হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতকরণ বলতে কি বোঝায়? আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানিকে ঋণ দিত, কিন্তু 1929 খ্রিস্টাব্দে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার জন্য আমেরিকার পক্ষে জার্মানিকে ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে জার্মানি ঋণ না পেয়ে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিতে পারে না। আবার মিত্রপক্ষের রাষ্ট্রগুলি আমেরিকার ঋণ শোধ করতে অপারগ হয়। এই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুভার 1931 খ্রিস্টাব্দে 20 জুন ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে আগামী 1 বছর কোনো দেশকে তার ঋণ শোধ করতে হবে না। একেই হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতকরণ বলা হয়। 4 দিয়েছে জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? আচ্ছা, জুলাই অর্ডিন্যান্স কি? এখান থেকে এতটা শুধু লিখবে যে ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে নির্বাচনে উদারপন্থীরা জয়লাভ করে মন্ত্রী পলিকন্যাকের পদত্যাগের দাবি জানায়। এইরূপ পরিস্থিতিতে রাজা দশম চার্লস 1830 খ্রিস্টাব্দের 25 জুলাই সংবিধানে 14 নম্বর ধারা অনুযায়ী যে 4টি দমনমূলক আইন জারি করেন তা অর্ডিন্যান্স অফ সেন্ট ক্লড বা জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত। 5 দিয়েছে কনসার্ট অফ ইউরোপ কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল? কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় বলতে কি বোঝায়? ভিয়েনা সম্মেলনের পরবর্তীকালে এই সম্মেলনে গৃহীত বন্দোবস্তকে স্থায়ী করার চেষ্টা করা হয়। এই জন্য ইউরোপীয় শক্তিবর্গ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। একে কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় বলা হয়। আর কনসার্ট অফ ইউরোপ গড়ে উঠেছিল পবিত্র চুক্তি আর চতুর্শক্তির চুক্তির মাধ্যমে। বিভাগ ঘতে আসি। 4 আইতে বলেছে শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? শিল্প বিপ্লব ইউরোপ মহাদেশ তথা বিশ্বের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। সমাজ, রাজনীতি, অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব ছিল অপরিসীম।
তো আমাদের এখানে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে বলেছে, তো সামাজিক প্রভাবটা বলবো। সামাজিক জীবনে শিল্প বিপ্লবের গভীর প্রভাব পরিলক্ষিত হয়। দুইটি নতুন শ্রেণীর উদ্ভব, মালিক এবং শ্রমিক। শিল্প বিপ্লবের ফলে সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে, পুঁজিপতি মালিক শ্রেণী আর শ্রমজীবী শ্রেণী। শিল্প উৎপাদনে মূলধন বিনিয়োগ করে যারা তা থেকে মুনাফা লাভ করতো তারা হলো পুঁজিবাদী শ্রেণী বা ক্যাপিটালিস্ট ক্লাস, আর যারা কারখানায় শ্রমদান করে পণ্য উৎপাদন করতো, বিনিময়ে পণ্যের উপর কোনো দাবি না করে শুধু মজুরি পেত, তারা শ্রমজীবী শ্রেণী বা ওয়ার্কিং ক্লাস নামে পরিচিত। নতুন নতুন নগরীর সৃষ্টি, বিভিন্ন স্থানে কলকারখানার প্রতিষ্ঠার ফলে অনেক নতুন নতুন শিল্পনগরী গড়ে ওঠে। শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনের ম্যানচেস্টার, নিউক্যাসল, ব্রিস্টল, বার্মিংহাম, লিভারপুল প্রভৃতি স্থানে নতুন নতুন শিল্পনগরীর সৃষ্টি হয়। 3 হচ্ছে নগরকেন্দ্রিক সমাজের সৃষ্টি। কলকারখানায় কাজ করার জন্য গ্রামের সাধারণ মানুষ দলে দলে শহরে এসে বসবাস শুরু করে, ফলে একদিকে জনবহুল নগর সমাজের সৃষ্টি হয়, কিন্তু অপরদিকে গ্রামগুলো শ্রীহীন হয়ে পড়ে। বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ও প্রভাব বৃদ্ধি। শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি, ব্যবসায়ী, মহাজন ইত্যাদি পেশাদার শ্রেণীর মানুষের উদ্ভব হয়। এরা বুর্জোয়া শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী নামে পরিচিত। কালক্রমে এই নতুন বুর্জোয়া শ্রেণী সমাজে আধিপত্য প্রতিষ্ঠা করেন। পূর্বতন সামন্ত শ্রেণীর অবলুপ্তি ঘটে। শ্রমিকের দুর্দশা ও শ্রমিক সংঘ। শ্রমিক শ্রেণীর ব্যাপক কর্মসংস্থান ঘটার সঙ্গে সঙ্গে এক সংঘবদ্ধ সামাজিক শ্রেণী হিসাবে শ্রমিক শ্রেণীর মধ্যে নানা সামাজিক সমস্যা দেখা দেয়। এই সমস্যার অন্তর্ভুক্ত ছিল খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি প্রায় সব কিছু। নারী ও শিশুদেরও বেশি করে উৎপাদনের সঙ্গে যুক্ত করা হয়। ফলে শ্রমিক শ্রেণীর সামাজিক অবস্থার উন্নয়নের জন্য শ্রমিক সংঘ গড়ে ওঠে ও শ্রমিক আন্দোলনের সূচনা হয়। 4-2 বলেছে ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব আলোচনা করো। লিখবে অর্থনীতির ভাষায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কার্যকলাপে ধীর গতি বা বাণিজ্যের সংকোচনকে মন্দা বলা হয়। 1929 খ্রিস্টাব্দে ইউরোপ এবং আমেরিকা সহ সারা বিশ্বে যে তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দেয় তাকে 1929 খ্রিস্টাব্দের মহামন্দা বলা হয়। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দার প্রভাব। এক হচ্ছে শেয়ার ক্রেতাদের বিপর্যয়। ইউরোপ ও আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ শেয়ার কিনে অর্থ বিনিয়োগ করেছিল, কিন্তু শেয়ার বাজারে ধস নামায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেকে সর্বশান্ত হয়ে পড়েছিল। 2 হচ্ছে ব্যাংক ব্যবস্থায় বিপর্যয়। ইউরোপ ও আমেরিকার অনেক ব্যাংকই শেয়ার বাজারে অর্থ লগ্নি করেছিল। শেয়ার বাজারের বিপর্যয়ের ফলে তাদের লগ্নি করা অর্থ হাতছাড়া হয়ে যায়। তাছাড়া ব্যাংকগুলি সাধারণ মানুষকে যে ঋণ দিয়েছিল সেগুলোও ফেরত পায়নি। এর ফলে শুধু আমেরিকাতে 570টি ব্যাংক বন্ধ হয়, 3500টি ব্যাংক তাদের লেনদেন বন্ধ করে দেয়। 3 হচ্ছে শিল্প উৎপাদনে বিপর্যয়। 1929 খ্রিস্টাব্দে আর্থিক মন্দার ফলে শিল্পে উৎপাদন হ্রাস পায়, ফলে শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়। শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে বিপর্যয় দেখা দেয়। 4 বেকার সমস্যা বৃদ্ধি। 1929 খ্রিস্টাব্দের মহামন্দার প্রভাবে ইউরোপ এবং আমেরিকায় বেকার সমস্যা বহুগুণ বেড়ে যায়। শুধু আমেরিকায় 1929 খ্রিস্টাব্দে বেকারের সংখ্যা ছিল 10 লক্ষ। 1933 খ্রিস্টাব্দের মধ্যে তা বেড়ে হয়েছিল 1.5 কোটি। 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রভাব শুধু ইউরোপ আমেরিকা নয়, সারা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করেছিল। এর পরিণতিতে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দেয়। 3 বলেছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আর বিসমার্কের রক্তলৌহ নীতি লিখলেও হবে। এই যে বলেছে না, তিনি রক্ত ও লৌহ নীতির দ্বারা জার্মানিকে একটি ঐক্যবদ্ধ সংগঠিত রাষ্ট্রে পরিণত করেছিলেন। তো এই উত্তরটা লিখলেও হবে। অটো লিওপল্ড ভন বিসমার্ক, ইতিহাসে বিসমার্ক নামে অধিক পরিচিত। তিনি ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির প্রধান পরিচালক ও নিয়ন্ত্রক। তিনি প্রথম 8 বছর রাশিয়ার প্রধানমন্ত্রী আর পরবর্তী 20 বছর জার্মানির প্রধানমন্ত্রী পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি রক্ত আর লৌহ নীতির দ্বারা জার্মানিকে একটি ঐক্যবদ্ধ আর সংগঠিত রাষ্ট্রে পরিণত করেছিলেন। বিসমার্কের পূর্ব পরিচয়। বিসমার্ক 1815 খ্রিস্টাব্দে ব্যান্ডেনবার্গের অন্তর্গত স্যানহাউজেন অঞ্চলে জন্মগ্রহণ করেন। বিসমার্ক ছিলেন জুঙ্কার বা জমিদার পরিবারের সন্তান। তিনি বার্লিন ও গাটিংজেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বিসমার্কের উত্থান হচ্ছে প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামের মৃত্যুর পর তার ভাই প্রথম উইলিয়াম প্রাশিয়ার রাজা হন। তিনি ছিলেন বাস্তববাদী এবং সামরিক শক্তিতে বিশ্বাসী রাজা। তিনি 1862 খ্রিস্টাব্দে বাস্তববাদী আর রক্ষণশীল রাজনীতিবিদ বিসমার্ককে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। বিসমার্কের রক্তলৌহ নীতি। বিসমার্ক বাস্তববাদী রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেছিলেন, গুরুত্বপূর্ণ কাজ বক্তৃতা বা ভোটের দ্বারা হবে না, তা করতে হবে রক্ত আর লৌহ নীতি দিয়ে। রক্ত আর লৌহ নীতি বলতে বোঝায় যুদ্ধ এবং কঠোর শৃঙ্খলা বোধকে। রক্ত লৌহনীতির প্রয়োগ হচ্ছে বিসমার্ক রক্ত লৌহনীতি অনুসরণ করে প্রাশিয়ার নেতৃত্বে শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। 1864 থেকে 1870 খ্রিস্টাব্দে এই 6 বছরের মধ্যে
তিনটি যুদ্ধ করে জার্মানির ঐক্য সম্পূর্ণ করেন। এই তিনটে যুদ্ধ হচ্ছে: এক ডেনমার্কের যুদ্ধ, ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ 1864 খ্রিস্টাব্দ, দুই হচ্ছে প্রাশিয়ার বিরুদ্ধে স্যাডওয়ারের যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে 7 সপ্তাহের যুদ্ধ বা কোনিগ্রাৎসের যুদ্ধ, তিন হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে সেডানের যুদ্ধ। বিসমার্কের কূটনৈতিক দক্ষতার ফলে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন 1871 খ্রিস্টাব্দে। চারে দিয়েছে ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কী ছিল। এটা ছায়া প্রকাশনীর বই থেকে আমি দিচ্ছি। এটা হচ্ছে পাহাড়ি, জি.কে. পাহাড়ি এবং সুভাষ বিশ্বাসের ছায়া প্রকাশনের যে বই, সেখান থেকে দিচ্ছি। এই যে ফ্যাসিবাদের উত্থান, 1870 খ্রিস্টাব্দে যে ঐক্যবদ্ধ ইটালির আবির্ভাব ঘটে তাতে উত্তর আর দক্ষিণ ইটালির মধ্যে বিস্তর অর্থনৈতিক বৈষম্য ছিল। শিল্প অগ্রসর উত্তর ইটালি সচ্ছল হলেও দক্ষিণ ইটালি ছিল অনগ্রসর। পরবর্তীকালে মুসোলিনি এই বৈষম্যের বিরুদ্ধে প্রচার চালিয়ে নিজ দলের শক্তি বৃদ্ধি করেন। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে ইটালি যথেষ্ট ত্যাগ স্বীকার করে। যুদ্ধে ইটালির 7 লক্ষ সেনা নিহত, 12 লক্ষ সেনা আহত আর প্রায় 1200 কোটি ডলার আর্থিক ক্ষতি হয়। কিন্তু যুদ্ধের অবসানের পর প্যারিসে শান্তি সম্মেলন হয় 1919 খ্রিস্টাব্দে। তখন থেকে ইটালির প্রজাতান্ত্রিক সরকারকে প্রায় খালি হাতে ফিরতে হয়। এই জন্য ইটালিবাসীর মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইটালিতে সংকট, প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালিতে বিভিন্ন ধরনের সংকট দেখা দেয়। এক হচ্ছে ইটালিতে অর্থনৈতিক সংকট অত্যন্ত তীব্র হয়ে ওঠে। যুদ্ধের পর বহু সৈন্যকে চাকরি থেকে ছাঁটাই করা হলে তারা বেকার হয়ে পড়ে। পরিস্থিতির চাপে তাদের অনেকের সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়। দুই হচ্ছে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কলকারখানায় ধর্মঘট শুরু করে। 1920 খ্রিস্টাব্দে 2000-এর বেশি ধর্মঘট হয়। মুদ্রাস্ফীতি, খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জটিল পরিস্থিতির সৃষ্টি করে। দেশের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে এবং খাদ্যাভাব দেখা দেয়। কৃষকরা জমিদারকে খাজনা দেওয়া বন্ধ করে এবং তাদের ভূসম্পত্তি দখল করতে থাকে। 3 নম্বর পয়েন্ট, ইটালিতে 1919 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 1919 থেকে 22 খ্রিস্টাব্দের মধ্যে ইটালিতে 6টি মন্ত্রিসভা ক্ষমতা দখল করলেও তারা সংকট মেটাতে ব্যর্থ হয়। 4 হচ্ছে এই অবস্থায় ইটালিতে সমাজতান্ত্রিক ভাবধারা দ্রুত প্রসার করতে থাকে। শ্রমিক ও কৃষকরা আভান্তি নামে সমাজতান্ত্রিক পত্রিকা দ্বারা খুবই প্রভাবিত হয়। বেনিটো মুসোলিনি ইটালির এই অর্থনৈতিক সংকটের পূর্ণ সুযোগ গ্রহণ করেন। তিনি যুদ্ধফেরত সেনা বা বেকার যুবকদের দিয়ে ফ্যাসিস্ট নামে একটি আধা সামরিক স্বেচ্ছাবাহিনী গড়ে তোলেন। বেনিটো মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের উত্থানের পথ সহজ হয়ে ওঠে। তো এই পর্যন্ত হচ্ছে ফ্যাসিবাদের উত্থানের কারণ। 4 নাম্বারের জন্য এটা লিখে দেবে। আর পয়েন্টগুলো সিরিয়ালি, মানে এইভাবে, এখানে যেরকম এখানে 3 এখানে 4 লেখা আছে না, সিরিয়ালি এইভাবে লিখবে, উত্তর রেডি হয়ে যাবে। বিভাগ উমতে আসি। 5-এর আয়তে বলেছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সাম্রাজ্যবাদের উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আরও আলোচনা করো। এটা আমার কাছে একটা পারুল প্রকাশনী বই আছে, অমিত দে আর বিশ্বজিৎ বাগুয়ে, এটা হচ্ছে পারুল প্রকাশনীর বই। তো এইখানে উত্তরটা ভালো আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা 8 নম্বরের উত্তর। ঔপনিবেশিকতাবাদ। ঔপনিবেশিকতাবাদ শব্দ বা ধারণাটি এসেছে উপনিবেশ শব্দ থেকে। উপনিবেশের ইংরাজি অর্থ হচ্ছে কলোনি, আবার কলোনি শব্দটি এসেছে লাতিন কলোনিয়া থেকে। যখন কোনো একটা দেশ অন্য কোনো একটি দেশকে পদানত করে এবং সেই দেশের অর্থ সম্পদ নিজের দেশের শিল্প বাণিজ্য তথা অর্থনীতির স্বার্থে ব্যবহার করে, তখন শোষিত দেশটিকে বলা হয় শোষক দেশের উপনিবেশ। সাধারণভাবে 15-16 শতকে ইউরোপের প্রথম সারির দেশগুলো যেমন ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল, স্পেন, হল্যান্ড প্রভৃতি ইউরোপের বাইরে এরূপ উপনিবেশ দখলের লড়াইয়ে মেতে ওঠে। এরূপ লড়াইকে বলা হয় ঔপনিবেশিক দ্বন্দ্ব, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল পতনের পর তুর্কিরা ইউরোপীয় বণিকদের ব্যবসার একমাত্র জায়গা ভূমধ্যসাগর চিরদিনের জন্য বন্ধ করে দেয়। ফলে ইউরোপের সঙ্গে প্রাচ্যের যে বাণিজ্যের যোগাযোগের পথ ছিল তা বন্ধ হয়ে যায়। সেই জন্য দরকার হয় নতুন বাজারের সন্ধান, যেখানে ইউরোপীয় বণিকরা অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারে। 15-16 শতকে ইংল্যান্ড ইউরোপের বাইরে ভৌগোলিক পথ আবিষ্কারের ব্যাপারে নির্লিপ্ত ছিল, বরং এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিল স্পেন, পর্তুগাল, ইটালি, ওলন্দাজ নাবিকেরা। তবে শিল্প বিপ্লবের পর ইংল্যান্ড ইউরোপের বাইরে বাজার দখল তথা উপনিবেশ স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। কিন্তু ইংল্যান্ডের বণিকেরা যখন প্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকায় পৌঁছায়, তখন তারা দেখে এই সমস্ত জায়গায় আগেই স্পেন, পর্তুগাল, ইটালি, ফরাসি আর ওলন্দাজ বণিকেরা তাদের বাণিজ্যিক আধিপত্য বিস্তার করে ফেলেছে। তাই উপনিবেশ ও বাণিজ্যের স্বার্থে ইংল্যান্ড অন্যান্য ইউরোপীয় বণিকদের সঙ্গে পাল্লা দিতে প্রতিদ্বন্দ্বিতায় নামে। সাম্রাজ্যবাদ। বিশ্ব ইতিহাসে সাম্রাজ্যবাদ কথাটি বহু চর্চিত আর বহু প্রচলিত বিষয়। সাম্রাজ্যবাদ কথাটি এসেছে ইংরাজি ইম্পেরিয়ালিজম থেকে।
তবে ইম্পেরিয়ালিজম কথাটা এসেছে লাতিন ইম্পেরিয়াম শব্দ থেকে। সাধারণভাবে বলা যায় যে যখন কোনো একটা দেশ তার নিজস্ব সীমানার বাইরে গিয়ে অন্য কোনো দেশের ওপর তার নিজস্ব ক্ষমতা বিস্তার করে তখন তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ আর ঔপনিবেশিকতাবাদ শব্দ দুটির অর্থ সমার্থক না হলে এদের ধারণা প্রায় একই এবং একে অপরের পরিপূরক। এই কথাটা ঠিক যে ঔপনিবেশিকতাবাদের হাত ধরেই বিশ্ব রাজনীতিতে আধুনিক সাম্রাজ্যবাদের জন্ম হয়েছে। ইউরোপীয় সাম্রাজ্যবাদ 19 শতকের শেষ দিকে সমগ্র ইউরোপে শিল্প বিপ্লব সম্পূর্ণ হলে স্ব দেশ নিজেদের শিল্পের স্বার্থে শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করে। ফলে কাঁচামাল সংগ্রহ, উদ্বৃত্ত পণ্য বিক্রয় এবং উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের জন্য ইউরোপের বাইরে নতুন বাজার বা উপনিবেশ স্থাপনের প্রয়োজন দেখা দেয়। ইউরোপের পুঁজিবাদী দেশগুলির এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে উপনিবেশ স্থাপনের এই প্রয়াসকে বলা হয় নয়া সাম্রাজ্যবাদ বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। এই প্রসঙ্গে হবসন এবং লেনিনের অর্থনৈতিক ব্যাখ্যা প্রণিধানযোগ্য। হবসনের ব্যাখ্যা: ইংরেজ অর্থনীতিবিদ জন অ্যাটকিন হবসন তার ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থে নয়া সাম্রাজ্যবাদের কারণ সম্পর্কে বলেছেন যে ইউরোপের পুঁজিপতিরা এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলি থেকে একদিকে যেমন কাঁচামাল সংগ্রহ করে তেমন অন্যদিকে তাদের শিল্পজাত পণ্য সামগ্রী বিক্রি করে নিজেদের দেশে শিল্পের প্রসার ঘটায়। ক্রমে তারা মূলধনের পাহাড় করে তোলে। এই অতিরিক্ত মূলধনের চাপ কমানোর জন্য তারা এইসব অনুন্নত দেশে পুঁজি বিনিয়োগ করে। তার মতে পুঁজি বিনিয়োগের প্রয়াস থেকেই সাম্রাজ্যবাদের জন্ম হয়। লেনিনের ব্যাখ্যা: লেনিন তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থে দেখিয়েছেন যে শিল্পের হাত ধরে ইউরোপের এক শ্রেণীর পুঁজিপতিদের হাতে উদ্বৃত্ত পুঁজি সঞ্চিত হয়। সেই পুঁজি বিনিয়োগ এবং কাঁচামাল সংগ্রহের জন্য তারা ইউরোপের বাইরে উপনিবেশ দখলের খেলায় মেতে ওঠে। তাদের মদত দেয় পুঁজিবাদী দেশগুলো। তার মতে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ রূপ। তবে অনেকেই সাম্রাজ্যবাদের পিছনে অন্যান্য কারণও উল্লেখ করে থাকেন। যেমন এক হচ্ছে 1870 খ্রিস্টাব্দের পর ইউরোপের অনেক দেশ উগ্র জাতীয়তাবোধের আদর্শে উদ্বুদ্ধ হয়। তারা তাদের জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণে সাম্রাজ্যবাদ নীতির প্রতি অনুরক্ত হয়। 2 হচ্ছে ইটালি এবং রাশিয়ার মতো দেশ কেবল রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদী হয়। 3 এছাড়া অনুন্নত দেশগুলি থেকে সস্তায় শ্রমিক সংগ্রহ করা। 4 খ্রিস্টান ধর্ম প্রচার করা। 5 উপনিবেশ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নিজ নিজ দেশে সামরিক শক্তি জাহির করা। 6 তার সঙ্গে অনুন্নত জাতিগুলিকে শিক্ষিত করে তোলার প্রবণতা যুক্ত ছিল। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এবং উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধ। 19 শতকের শেষ পর্বে ইটালি এবং জার্মানির ঐক্য আন্দোলন ছিল ইউরোপীয় জাতীয়তাবাদের একটা দিক। এরপর থেকে জাতীয়তাবাদ ইউরোপীয় রাজনীতির মূল চালিকা শক্তিতে পরিণত হয়। এই জাতীয়তাবাদ ছিল ইউরোপীয় জনগণের জাতিগত ঐক্য, গৌরব আর অহংকারের প্রতীক। ফলে তারা নিজেদের শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে। এই ধারণা থেকে বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি হয় বিদ্বেষ আর দ্বন্দ্ব। আবার এই জাতীয়তাবাদের দুটো দিক ছিল, একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ আর একটা হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। ঐতিহাসিকগণ মনে করেন যে এই উগ্র জাতীয়তাবাদ আর অতৃপ্ত জাতীয়তাবাদ নিমজ্জিত ইউরোপীয় জাতিগুলি নিজেদের জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য উদ্গ্রীব হয় আর সাম্রাজ্যবাদের পক্ষে রায় দেয়। উগ্র জাতীয়তাবাদ: জার্মান ঐতিহাসিক হেনরিক ফন ট্রিটস্কি, জেনারেল ফ্রেডরিক ফন বার্নহার্ডি প্রমুখ জার্মান জাতীয়তাবাদকে উগ্ররূপে প্রতিষ্ঠা করেন। তাদের প্রচারে জার্মানদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে টিউটনিক জাতি হলো শ্রেষ্ঠ জাতি। অপরদিকে ইংরেজ লেখক হোমার-লি অ্যাংলো স্যাক্সন জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিরূপে প্রচার করেন। ফ্রান্সের লাতিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচারিত হয়েছিল এই একইভাবে, বাদ যায়নি রাশিয়া, ইটালি এবং জাপানও। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ উগ্র জাতীয়তাবাদে আচ্ছন্ন হয়ে পড়ে। সেই জন্য লর্ড অ্যাক্টন একে অবাস্তব অপরাধমূলক আদর্শ বলে অভিহিত করেছেন। উগ্র জাতীয়তাবাদী ইংল্যান্ড এবং জার্মানির বিরোধকে ঘনীভূত করে এবং তাদের সামরিক আর নৌ প্রতিযোগিতায় উৎসাহিত করে। এই উগ্র জাতীয়তাবাদের জন্য ইউরোপের বৃহৎ শক্তিবর্গ এশিয়া, আফ্রিকা, বলকান অঞ্চলে তাদের স্বার্থ সংক্রান্ত বিবাদকে টেনে আনে। দেখা যায় অস্ট্রিয়া থেকে ইতালীয় ভাষী ট্রিয়েস্ট এবং ট্রেনেটিনো ছিনিয়ে নেওয়ার জন্য জাগ্রত হয়েছে ইতালীয় জাতীয়তাবাদ। অতৃপ্ত জাতীয়তাবাদ: প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল ইউরোপীয় জাতিবর্গের অতৃপ্ত জাতীয়তাবাদ। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে পরাজিত হয়ে ফ্রান্স তার খনিজ সমৃদ্ধ আলসাস আর লরেন অঞ্চল দুটি জার্মানির হাতে তুলে দিতে বাধ্য হয়। এই গ্লানি আর অবমাননার প্রতিশোধ নিতে ফ্রান্স বদ্ধপরিকর ছিল। এই দুইটি স্থানের অধিবাসীরাও জার্মানির অন্তর্ভুক্ত হয়ে ক্ষুব্ধ ছিল। বলকান অঞ্চলের জনগণের ক্রমবর্ধমান অতৃপ্ত জাতীয়তাবাদ বলকান অঞ্চলকে সংঘর্ষময় এলাকায় পরিণত করেছিল। ট্রেন্টিনো এবং ট্রিয়েস্ট অস্ট্রিয়ার অধীনে থাকায় ইটালি জাতীয় আকাঙ্ক্ষা অতৃপ্ত ছিল। 2 নম্বর বলেছে উগ্র জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারে ভার্সাই সন্ধির শর্তাবলীর কী ভূমিকা ছিল আর স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন?
উগ্র জাতীয়তাবাদ প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলীর ভূমিকা কী ছিল? 1919 খ্রিস্টাব্দের 28শে জুন প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষ এবং পরাজিত জার্মানির মধ্যে ভার্সাইয়ের রাজপ্রাসাদে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। ভার্সাই চুক্তি স্বাক্ষরকালে জার্মান প্রতিনিধিদের মতামত প্রকাশের কোনো সুযোগ না দিয়ে ভয় দেখিয়ে চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হয়েছিল। এই কারণে ভার্সাই সন্ধিকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া সন্ধি বা জবরদস্তমূলক সন্ধি বলা হয়। তাছাড়া এই সন্ধির অধিকাংশই শর্ত ছিল জার্মান জাতির পক্ষে অমর্যাদাকর। তাই জার্মানদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলীর বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। ভূমিকা 1 হচ্ছে জার্মানিকে পঙ্গু করার উদ্দেশ্যে রচিত। ভার্সাই সন্ধির 440টি ধারার অধিকাংশেরই মূল উদ্দেশ্য ছিল জার্মানিকে চিরতরে পঙ্গু করে রাখা। 2 জার্মানির এলাকা কেড়ে নেওয়ায় জার্মানদের অসন্তোষ। জার্মানিকে যুদ্ধাপরাধী ঘোষণা করে তার উপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়। তাছাড়া জার্মানির খনি আর শিল্প সমৃদ্ধ অঞ্চল এবং জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয়, তার ফলে জার্মানরা অসন্তুষ্ট হয়। 3 হচ্ছে জার্মানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার লঙ্ঘন। বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন তার 14 দফা শর্তে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বললেও জার্মানদের ক্ষেত্রে তা মানা হয়নি। অনেক জার্মান ভাষাভাষী অঞ্চলকে জার্মানি থেকে বিচ্ছিন্ন করে পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া প্রভৃতি রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হয়। ফলে বহু জার্মান পিতৃভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য দেশে সংখ্যালঘু হয়ে পড়ে। এই অবিচারের ফলে জার্মান জাতি উগ্র জাতীয়তাবাদের পথে অগ্রসর হয়। 3 হচ্ছে জার্মানির সামরিক শক্তি হ্রাস করা। মিত্রশক্তির জার্মানি সেনাবাহিনী হ্রাস করে মাত্র 1 লক্ষ করে, বা যা ক্ষুদ্র রাষ্ট্র বেলজিয়ামের চেয়েও কম। 5 নাৎসি দলের প্রচার। জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্রের শাসনকালে নাৎসি নেতা হিটলার ব্যাপক উগ্র জাতীয়তাবাদী প্রচার চালিয়ে জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন। তিনি বলেন যে জার্মানরা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ জাতি। খাঁটি আর্য জাতির বংশধর এই জার্মানরা ভার্সাই সন্ধির অবিচার মেনে নেবে না। 6 হচ্ছে হেরেনভগ তত্ত্ব। হিটলার উগ্র জাতীয়তাবাদী হেরেনভগ তত্ত্বে বিশ্বাসী ছিলেন। এই তত্ত্ব অনুসারে যে কোনো শ্রেষ্ঠ জাতি অন্যান্য বর্ণসংকর জাতির ওপর আধিপত্য প্রতিষ্ঠার অধিকারী। এই তত্ত্বকে কাজে লাগিয়ে হিটলার ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সুবিশাল জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। মূল্যায়ন। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ শক্তিশালী হয়ে ওঠে, যার নেপথ্যে কাজ করেছিল ভার্সাই সন্ধি। জার্মানির মিত্ররাষ্ট্র ইটালি ও জাপানেও ক্রমশ এই ভাবধারা ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? স্পেনের গৃহযুদ্ধের গুরুত্বটা লিখলে হবে। স্পেনের গৃহযুদ্ধ 1936 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছর ধরে চলেছিল। এই গৃহযুদ্ধের প্রধান 2 প্রতিপক্ষ ছিল স্পেনের প্রজাতন্ত্রী সরকার আর জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সরকার বিরোধী গোষ্ঠী। ইউরোপ তথা বিশ্ব ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। গুরুত্ব 1 হচ্ছে ফ্যাসিবাদী শক্তির প্রভাব বৃদ্ধি। স্পেনের ফ্যাসিবাদী নেতা জেনারেল ফ্রাঙ্কো ইটালি এবং জার্মানির সাহায্য নিয়ে জয়লাভ করেন। ফলে স্পেনেও জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হয়। বিশ্বযুদ্ধের মহড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে অভিহিত করেছেন। এই যুদ্ধে হিটলার তার বিমান বাহিনী ও যুদ্ধাস্ত্র পরীক্ষা করে নিয়েছিলেন। 3 হচ্ছে পাশ্চাত্য দেশের সাম্যবাদ ভীতি। স্পেনের গৃহযুদ্ধ প্রমাণ করেছিল যে ইউরোপের ধনতান্ত্রিক দেশগুলি ফ্যাসিবাদ অপেক্ষা সাম্যবাদকে বেশি ভয় করে। 4 জাতিসংঘের ব্যর্থতা। স্পেনের গৃহযুদ্ধে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। এতে জাতিসংঘের অসারতা ও দুর্বলতা প্রকট হয়েছিল। 5 কূটনৈতিক ব্যর্থতা। স্পেনের গৃহযুদ্ধ গণতান্ত্রিক পশ্চিমী দেশগুলির কূটনৈতিক ব্যর্থতা প্রমাণ করে। 27টি দেশের জোট গঠন করে তারা স্পেনে হস্তক্ষেপ না করা নীতি গ্রহণ করে। এই সুযোগে ফ্যাসিবাদী ইটালিয়া, নাৎসিবাদী জার্মানি স্পেনে সশস্ত্র হস্তক্ষেপ করে সফল হয়, আর ফ্রান্সের সীমান্তে স্পেন শত্রু রাষ্ট্রে পরিণত হয়। 6 হচ্ছে গণতন্ত্রের সংকট। স্পেনের গৃহযুদ্ধে ফ্যাসিস্টদের সাফল্য লাভ ইউরোপীয় গণতন্ত্রের সংকট সৃষ্টি করে। স্পেনে নির্বাচিত সরকারের পতন ঘটে। জার্মানি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া দখল করে। পোল্যান্ডের পতন ঘটে। স্পেনের গৃহযুদ্ধ একটি দেশের অভ্যন্তরীণ ঘটনা হলেও তা সমগ্র ইউরোপ তথা বিশ্বকে আলোড়িত করে। ফ্যাসিবাদের আগ্রাসী রূপ বিশ্ব প্রত্যক্ষ করে। 3 নম্বর বলেছে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল, আর ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরে এই বিপ্লবের প্রভাব কী পড়েছিল। আচ্ছা, ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ শুধু আমাদের চেয়েছে লিখবে যে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মাধ্যমে লুই ফিলিপ ক্ষমতায় অধিষ্ঠিত হন। জুলাই বিপ্লবের ফলে তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই মনার্কি নামে পরিচিত হয়। এই জুলাই মনার্কি ফরাসিদের আশা প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাত্র 18 বছরের মধ্যেই গণরসী রাজতন্ত্রের পতন ঘটে। আর প্রত্যক্ষ কারণ বিপ্লবের সূচনা লিখবে। এখান থেকে এই পয়েন্টটা 7এর পয়েন্টটা শুধু দেবে। 3 নম্বরের আছে যে 1848 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গিজো এই সমাবেশকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। ক্ষুব্ধ জনতা গিজোর বাসভবন আক্রমণ করলে তার দেহ
দেহরক্ষীর গুলিতে 23 জন নিহত হয়। এই ঘটনার প্রত্যুত্তরে বিক্ষুব্ধ জনতা অবিলম্বে লুই ফিলিপের পদত্যাগ দাবি করে। লুই ফিলিপ তার পৌত্রের হাতে সিংহাসনের দায়িত্বভার অর্পণ করে ইংল্যান্ডে পালিয়ে গেলে রাজতন্ত্রের অবসান হয় 1848 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি। ফ্রান্সে প্রজাতান্ত্রিক দল ও সমাজতান্ত্রিক দল মিলিতভাবে সরকার গঠন করে। এটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ। আর ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব লিখবে যে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে শুরু হলেও তা কেবলমাত্র ফ্রান্সেই সীমাবদ্ধ ছিল না, ইউরোপের বিভিন্ন দেশে তার প্রভাব ছড়িয়ে পড়েছিল। এর ফলে অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে বিপ্লবী আন্দোলন শুরু হয়। অস্ট্রিয়া 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে অস্ট্রিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মেটার্নিকের বাসভবন আক্রান্ত হয়। মেটার্নিক অস্ট্রিয়া ছেড়ে পালিয়ে ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নেন। এর ফলে ইউরোপে মেটার্নিকতন্ত্রের অবসান ঘটে। অস্ট্রিয়ার সম্রাট উদারনৈতিক সংবিধান মেনে নিতে বাধ্য হন। হাঙ্গেরি ছিল অস্ট্রিয়ার সাম্রাজ্যভুক্ত। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে অস্ট্রিয়াতে জাতীয়তাবাদী বিদ্রোহ শুরু হয়। হাঙ্গেরির অধিবাসীরা লুই কোসুথের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। এই আন্দোলনের ফলে হাঙ্গেরির স্বায়ত্তশাসনের দাবি স্বীকৃত হয়। লুই কোসুথকে হাঙ্গেরির ম্যাৎসিনি বলা হয়। জার্মানি ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মান রাজ্য প্রাশিয়া, স্যাক্সনি, হ্যানোভার, ব্যাভেরিয়া, ব্যাডেন, ব্রান্সউইক প্রভৃতি রাজ্যে উদারনৈতিক আন্দোলন শুরু হয়। এইসব রাজ্যের রাজারা উদারনৈতিক শাসনতন্ত্র মেনে নিতে বাধ্য হন। জার্মান জাতীয়তাবাদীরা ফ্রাঙ্কফুর্ট শহরে সমবেত হয়ে ঐক্যবদ্ধ জার্মানির জন্য একটা পার্লামেন্ট ও সংবিধান রচনা করেন। এই পার্লামেন্ট ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে পরিচিত। প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির রাষ্ট্রপ্রধানের পদ গ্রহণের অনুরোধ করা হয়, কিন্তু চতুর্থ ফ্রেডরিক উইলিয়াম ছিলেন স্বৈরাচারী রাজতন্ত্রের আর রাজার দৈবসত্তার অধিকারে বিশ্বাসী, তাই তিনি জাতীয়তাবাদীদের দেয়া ক্ষমতা নিতে অস্বীকার করেন। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সফল না হলেও তা জার্মানির ঐক্য আন্দোলনের পথকে প্রশস্ত করেছিল। ইটালি ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ইটালির ভেনিস, টাস্কানি, পারমা, মডেনা, মিলান, নেপল, সিসিলি এবং পোপের রাজ্যের বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। বিপ্লবের ফলে লম্বার্ডি, ভেসেনিয়া, মিলান প্রভৃতি রাজ্য থেকে অস্ট্রিয়ার সেনাবাহিনী বিতাড়িত হয়। পিডমন্ট সার্ডিনিয়ার রাজা চার্লস অ্যালবার্ট নিজের রাজ্যের উদারনৈতিক শাসনতন্ত্র প্রবর্তন করেন। ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লবী জোসেফ ম্যাৎসিনি নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় রোমেও। ইউরোপের অন্যান্য রাষ্ট্রের প্রভাব 1848 খ্রিস্টাব্দে বিপ্লবের প্রভাবে ডেনমার্ক, সুইডেন, হল্যান্ড, সুইজারল্যান্ড প্রভৃতি দেশেও জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। ইংল্যান্ডে ওই আন্দোলনের প্রভাব পড়ে।